সেই দাবিটা যদি বিএনপি করে থাকে, জামাত করে থাকে, তাহলে সেনাপ্রধান করলে দোষটা কোথায়? এই নির্বাচনের জন্য তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অলমোস্ট দাবি করে আসছেন। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি। তো সেনাপ্রধান ডিসেম্বরের নির্বাচনের জন্য যদি আহ্বান করে থাকেন, সেটা দোষের কিছু নয়, বরং আমি মনে করি আরেকটি শক্তি সংযুক্ত হলো গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য। সারা দেশে অরাজকতা শুরু হয়েছে, এই দেশের সব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে আর ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য, এবং সেটা সেনাবাহিনী আজকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আপনি দেখবেন এই ডিসেম্বরের নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে। এবং সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। পাশাপাশি সেনাপ্রধানের কিছু বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেনাপ্রধান কি আসলে এমন বক্তব্য দিতে পারেন যেখানে বিএনপি নির্বাচন চায়, জামাত নির্বাচন চায়, সকলে নির্বাচন চায়, সেখানে সেনাপ্রধান নির্বাচন চাইছে, কিন্তু তারপরে সেনাপ্রধানের কথাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ডক্টর ফয়জুল হক। পাশাপাশি আলোচনা করেছেন যে সেনাপ্রধান যদি ইচ্ছা করেন তাহলে দেশে একটা বড় ধরনের গৃহযুদ্ধ তিনি লাগিয়ে দিতে পারবেন, কিন্তু সেটা না করে তিনি ধৈর্য ধরে বসে আছেন জনগণের জন্য এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা ফয়জুল হক এবং আরেকজন রাজনৈতিক বিশ্লেষকের আলোচনা শুনব। প্রতিদিন কু দেখার স্বপ্ন দেখেন, প্রতিদিন রাতেই দেখি আজকে কু হবে, আজকে গাড়ি ঢুকলো কেন, আজকে কি আলোচনা হচ্ছে। আরে বাপরে বাপ, বাহিনী প্রধানরা কি আলোচনাও করতে পারবে না, বসতেও পারবে না, কথাও বলবে না, চুপচাপ থাকবে? কার হাতে চুপচাপ থাকবে? রাজনৈতিক অঙ্গনের এই মুরব্বী এবং জুয়ানদের তারুণ্য নির্ভর একটি সম্মিলিত দেশ হওয়ার কথা ছিল, কিন্তু সবাই সব জায়গায় ভুল করে বসে আছে। জুয়ানরাও এখন মুরব্বীদেরকে মূল্যায়ন না করতে করতে এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে এখন 20 জন মানুষও তাদের কাছে যায় না। তো এইভাবে কি একটা দেশ চলবে? না। এই দেশ চালাতে হলে ইউনিটির বিকল্প নেই। এই একদল মানুষ আছেন যারা প্রতিদিন বাংলাদেশকে অশান্ত করার জন্য, মানে ক্ষমতা সেনাবাহিনী না নেওয়ার আগ পর্যন্ত আপনাদের মনে হয় কোনো বিরতিই নেই। এটা অত্যন্ত দুঃখজনক, এটা দেশের জন্য অত্যন্ত খারাপ, এটা বাহিনী এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরির জন্য একটি ষড়যন্ত্র। আমি মনে করি এটা কাটিয়ে উঠতে সেনাবাহিনীও ধৈর্যের পরিচয় দিবে, জেনারেল ওয়াকারুজ্জামান তো অবশ্যই ধৈর্যের পরিচয় দিবে, পাশাপাশি সরকারও বুঝতে সক্ষম হবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন বলে ইতিমধ্যেই খবর প্রচারিত হয়েছে। এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে কেন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবেন বা তার কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কিনা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এটা এখন বাংলাদেশের প্রসিদ্ধ একটি আলোচনা, এবং বাংলাদেশের অলমোস্ট সকল রাজনৈতিক দলই এই নির্বাচনটা এই সময় সীমার মধ্যে চায়। আপনি যদি হিসাব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, তারা শুরু থেকেই বলে এসেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সর্বশেষ তাদের টার্গেট সময়সীমা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়। যদিও তারা এমন কোনো আচরণ করবে না যদি সেটা ডিসেম্বরের জায়গায় আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2-4 মাস দেরি করেও নির্বাচন করে, তাতে এই সরকারের যে একদম বিরোধিতা করে তারা মাঠে ময়দানে নেমে পড়বেন তেমনটা মনে হচ্ছে না। তবে তাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। পাশাপাশি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি এখনকার সময়ে বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যেই আপনারা জানেন যে ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সময় দিতে চায়, তাদের মতো করে তারা কাজ করুক সেটা চায়, তবে নির্বাচনটা যাতে বর্ষার সিজনে না হয়ে রমজানের পূর্বেই অনুষ্ঠিত হয়। সেই জায়গা থেকেও রমজানের পূর্বে বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হওয়াটাই সুন্দর। তো দাবি যারাই করছে অলমোস্ট সবাই সবার কাছাকাছি দাবি করছে, কেউ ডিসেম্বর, কেউ জানুয়ারি ফেব্রুয়ারি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দল একটি কথাই বলছে, আমাদের সংস্কার দরকার, নির্বাচনের পথেও হাঁটা দরকার, তবে সংস্কারটাকে গুরুত্ব দিয়ে পথ চলা উচিত। সেই জায়গা থেকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে দাবি তুলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয় বা পরামর্শ দিয়েছেন, সেটাতে দোষের তো আমি কিছু দেখি না। বরং আমি মনে করি সেনাবাহিনীর
এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে বারবার বলেছেন বা শঙ্কা উড়িয়ে দিয়েছেন যে বাংলাদেশে সেনা শাসন আসার মতো কোনো সুযোগ নেই বা করবেন না, বা তাদের সেই ইন্টারেস্টটা নেই, সেটার একটি প্রমাণ তিনি দিয়ে গেলেন। আমাদের বাংলাদেশে অনেকেই চেপে ধরে সেনাবাহিনীকে যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা নেওয়ানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে, ছলে বলে কৌশলে, কেউ দেশপ্রেমিক সেজে, কেউ শত্রু সেজে তাদেরকে উস্কানি দিয়েই চলেছে। কিন্তু ৫ তারিখের পর থেকে এখন ৯ মাস হয়ে গিয়েছে, সেনাবাহিনী কিন্তু আপনার এই ক্ষমতা নেওয়ার জন্য বসে থাকে নাই। আমি সেদিনও হলফ করে এবং আমার আত্মবিশ্বাস থেকে বলেছিলাম সেনাবাহিনী যদি ক্ষমতা নিতই তাহলে সবচাইতে গুড টাইম ছিল ৫ই আগস্ট। ওই দিন জনগণ হয়তো কেউ কেউ প্রতিবাদ করত, কিন্তু সাধারণ মানুষ তখন ঘরে উঠে যেত যে হাসিনার মুক্তি পেয়েছি, নতুন কিছু এসেছে, অপেক্ষা করি দেখি কি হয়। বাস্তবতা হচ্ছে এখনকার পরিস্থিতি বাংলাদেশে এমন নেই যেখানে সেনাবাহিনী ক্ষমতায় নিবে, মোটেই না। বরং ৫ই আগস্টের চাইতে এখন দিন দিন পরিস্থিতি ভিন্নভাবে যাচ্ছে, যেখানে সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতি পরিবেশ নেই, এবং সেটা তারা করবেন বলে কোনোভাবেই আমি বিশ্বাস করি না। সে কারণে শুরু থেকে আমার অবস্থানটা ছিল এরকম, এই বাহিনীগুলোর পক্ষেই ছিল। শুধুমাত্র ওই সকল দালাল দুষ্ট যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে, অন্যায় অবিচার করেছে, তাদের বিচার আমি এখন চাই, ভবিষ্যতেও চাই, গত যত বছর কথা বলেছি তখনও চেয়েছি। কিন্তু একটি বাহিনী, একটি আপনার দেশের সংস্থা, এগুলোকে বাদ দিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না। এই বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গত 16 বছর যারা যেই কাজটি করতে পারেনি, গত 16 বছর মনে রাখবেন, 16 বছরে বহু সেনাপ্রধান এসেছে, কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারে নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আওয়ামী লীগের আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই কাজটাই আমাদের সামনে করে দেখিয়েছেন। আমি বহুবার ভিডিওতে বলেছি যে একজন জেনারেল ওয়াকারুজ্জামান আপনার মতো আমার মতো কথাবার্তায় চলবে না। একজন জেনারেলকে, একজন সেনাপ্রধানকে দেশের দিকে যেমন নজর রাখতে হবে, রাজনীতির দিকে নজর রাখতে হবে, পরাশক্তির দিকে নজর রাখতে হবে, দেশ বিরোধী বিভিন্ন জাতিসংঘ সহ মানে বিভিন্ন দেশের সাথে, দেশের বাহিরে যারা আছেন তাদের সাথেও সুসম্পর্ক বজায় রেখেই তাদেরকে পথ চলতে হবে। আমি মনে করি সেই সেন্স থেকে আজকের এই জেনারেল ওয়াকারুজ্জামান সে একটি নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছেন বা চাচ্ছেন, এটা অন্যায় কিছু নয়। আমরা যখন 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার জন্য বসেছিলাম, তখন কিন্তু একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মানে তাকে তাড়ানোর জন্য, শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য সেনাপ্রধানদের, সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর দ্বারস্থ হয়েছি। আমরা বারবার আহ্বান করেছি আপনারা আমাদেরকে সাহায্য করুন। তখনও কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় হিসাব করলে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে না যদি সে ওই সমসাময়িক সরকারের আনুগত্য পোষণকারী হয়। কিন্তু সরকার যখন এমন জুলুম অত্যাচার করেছে, যখন বাহিনীগুলো সেটা অনুধাবন করতে পেরেছে, তখন কিন্তু তারা জনতার পক্ষেই দাঁড়িয়েছে। আজকে একই উপায়ে সেনাবাহিনী বাংলাদেশের একটি পার্ট। বাংলাদেশে আপনি প্রতিদিন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবেন আর সেটাকে মেনে নিয়ে চলতে হবে, এটা আমি বিশ্বাস করি না। এদেশের এই যে পুলিশ বাহিনী, আমরা বিভিন্ন টকশোতে দোষারোপ করি, বিভিন্ন সময় গালিগালাজ করেছি, 16 বছর অন্যায় অত্যাচারের জুলুমের শিকার হয়ে তখন বলেছি, কিন্তু এখন বলি না। কেন? আমাদেরকে এই বাহিনীর সবাইকে ক্ষিপ্ত করলে দেশ থাকবে না। আমাদের এই পেট্রোলিং সিস্টেম থাকতে হবে। আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সেক্টর কাজ করতে হবে। আমাদের এই বাংলাদেশে সবাই তো অপরাধী না, এবং সবাইও যদি অপরাধী হয়েও থাকে তারও আপনার ফর্মুলা আছে যে আপনি একদিনে এক মুহূর্তেই সবাইকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না। আপনার হাতে আপনার পন্থী মানুষগুলো কোথায়, দেশপ্রেমিক পুলিশ কোথায়, দেশপ্রেমিক বাহিনী কোথায়? যদি আপনি তৈরিই করতে না পারেন, শুধু শুধু আপনি বলে পরিবেশ ফিল্ড নষ্ট করে তো কোনো লাভ নেই। আমি আজও চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেনাবাহিনী, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, আমার বিশ্বাস যে সবসময় সঠিক হবে এমনটা না, তারা রাষ্ট্র ক্ষমতা নিবে না। তারা রাষ্ট্র ক্ষমতার নির্বাচনের পদ্ধতির জন্য চেষ্টা চালাবে, যাতে করে এই দেশটা ভিন্ন কোনো নজরদারিতে না পড়ে, কারো কোনো শত্রুর আবার কথায় না চলতে হয়। এবং সেই দাবিটা যদি বিএনপি করে থাকে, জামাত করে থাকে, তাহলে সেনাপ্রধান করলে দোষটা কোথায়?
এই নির্বাচনের জন্য তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অলমোস্ট দাবি করে আসছেন। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি। তো সেনাপ্রধান ডিসেম্বরের নির্বাচনের জন্য যদি আহ্বান করে থাকেন সেটা দোষের কিছু নয়, বরং আমি মনে করি আরেকটি শক্তি সংযুক্ত হলো গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য। এখন যারা নিজের স্বার্থের জন্য কারো বিরোধিতা করেন, আমি সেটাকে সৎ বিরোধিতা মনে করি না। অনেকে আছেন একচেটিয়া আমাকে জেনারেল ওয়াকারুজ্জামানের বিপক্ষে বলতেই হবে তাই বলি, একচেটিয়া আমার অমুকের বিরুদ্ধে বলতেই হবে তাই বলি। এটা আসলে স্বভাবজাত হলে আমাদের উন্নতি হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের দেশের সেনাপ্রধান শুধু কি ওই একটি আলোচনা করেছেন? তিনি জোর গলায় বলেছেন এই সরকারকে আমরা সহযোগিতা করছি, এই সরকারকে এই কোরবানিতেও নিরবিচ্ছিন্ন জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তারা সাহায্য করছে, সহযোগিতা করছে। এই সরকার যাতে সুষ্ঠু ধারায় চলতে পারে সেজন্য তিনি সহযোগিতা করছেন। বাংলাদেশে যাতে কোনো ধরনের মব সৃষ্টি করা না হয় এবং সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই কারো মাধ্যমেই কোনোভাবে না হয় সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সহযোগিতা করবেন। সেটা তো অন্যায় কিছু নয়। আমরা কোনো ন্যায়সঙ্গত দাবির বিপক্ষে যেতে চাই না, কিন্তু অন্যায় কোনো দাবি সেটাকেও আমরা মেনে বীরত্ব দেখাতে চাই না। আমরা বাংলাদেশটাকে শান্ত চাই। আমরা অনেক জায়গায় বঞ্চিত, আমরা অনেক জায়গায় লজ্জিত, অপমানিত, আমরা অনেকেই অনেক জায়গায় স্বার্থের বেড়াজলে সীমাবদ্ধতায় আটকা আছি। আমি সহ, আপনি সহ অনেক দেশপ্রেমিক মানুষই হয়তো আপনার মনোপুত অনেক কিছু পাচ্ছেন না, কিন্তু তাই বলে সব কিছুই আপনার মনোপুত হবে বলে আপনি যদি কারো শত্রুতা পোষণ করেন, মানে আমার মন মতো একটা কিছু করে দিল না সেজন্য আমি তার বিরুদ্ধে গেলাম, সেটা দেশপ্রেমিকের পরিচয় নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি মনে করি আগামী নির্বাচনটা কখন হবে, কিভাবে হবে সেটা এখন ক্লিয়ার। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই তো এর মধ্যে নির্বাচন হতে হবে। এখন আমাদের দাবি একটাই থাকতে পারে, সেটা হচ্ছে নির্বাচনটা কত সুষ্ঠু এবং সুন্দর হবে। এই বাহিনীগুলো যদি কোনো পার্টিকে উইন করার জন্য ভূমিকা পালন না করে, নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে যদি একটি সুন্দর সুশৃঙ্খল পদ্ধতিতে নির্বাচন করতে সহযোগিতা করে, তাহলে আমি মনে করি এই সেনাবাহিনী জাতির কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। যারা এই প্রতিদিন কু দেখার স্বপ্ন দেখেন, প্রতিদিন রাতেই দেখি আজকে কু হবে, আজকে গাড়ি ঢুকলো কেন, আজকে কি আলোচনা হচ্ছে। আরে বাপরে বাপ, বাহিনী প্রধানরা কি আলোচনাও করতে পারবে না, বসতেও পারবে না, কথাও বলবে না, চুপচাপ থাকবে? কার হাতে চুপচাপ থাকবে? রাজনৈতিক অঙ্গনের এই মুরব্বী এবং জুয়ানদের তারুণ্য নির্ভর একটি সম্মিলিত দেশ হওয়ার কথা ছিল, কিন্তু সবাই সব জায়গায় ভুল করে বসে আছে। জুয়ানরাও এখন মুরব্বীদেরকে মূল্যায়ন না করতে করতে এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে এখন 20 জন মানুষও তাদের কাছে যায় না। তো এইভাবে কি একটা দেশ চলবে? না। এই দেশ চালাতে হলে ইউনিটির বিকল্প নেই, আমাদেরকে ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে এবং সকল বাহিনী এবং সদস্যদেরকে কাছে টেনে তারপরে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার বর্ডার রক্ষা করতে হলে আপনি কি একা একা পারবেন? আমার যদি বিজিবি না থাকে, আমার যদি পুলিশ না থাকে, আপনার নৌবাহিনী না থাকলে আপনি সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ করতে পারবেন? বিমান বাহিনী থাকলে আকাশপথ নিয়ন্ত্রণ করতে পারবেন? সেনাবাহিনী না থাকলে আপনি আকাশ, নৌ, স্থল সমস্ত জায়গায় আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। এই বাহিনীগুলোকে আমাদের দরকার, কিন্তু এই বাহিনীগুলোকে যখন প্রয়োজন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য সাহায্য সহযোগিতা আমরা তখন কথা বলেছি, ডেকেছি, চেয়েছি এবং পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের সেইগুলো নিয়ে দেশকে ক্ষতি করার আর কোনো সুযোগ নেই। অতএব আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের এই সকল ভালো উদ্যোগের পক্ষে। আমি গত কয়েক মাস আগেও জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ তুলকালম ঘটেছিল যে ফুল স্টপ, আর কোনো এভাবে চলতে পারে না, চলতে দেয়া যাবে না। ভালোই বলেছিলেন। বাংলাদেশের চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস সেই সকল কার্যক্রম তো চলতে পারে না। সেটাকে বন্ধ করার জন্য তিনি যে কঠোর হস্তে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যটির পরে অনেকে বলেছিলেন উনি মনে হয় কয়েকদিনের মধ্যে কি জানি ঘটায় ফেলবে। এই একদল মানুষ আছেন যারা প্রতিদিন বাংলাদেশকে অশান্ত করার জন্য, মানে ক্ষমতা সেনাবাহিনী না নেওয়ার আগ পর্যন্ত আপনাদের মনে হয় কোনো বিরতিই নেই। এটা অত্যন্ত দুঃখজনক, এটা দেশের জন্য অত্যন্ত খারাপ, এটা বাহিনী এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরির জন্য একটি ষড়যন্ত্র। আমি মনে করি এটা
কাটিয়ে উঠতে সেনাবাহিনীও ধৈর্যের পরিচয় দিবে, জেনারেল ওয়াকারুজ্জামান তো অবশ্যই ধৈর্যের পরিচয় দিবে, পাশাপাশি সরকারও বুঝতে সক্ষম হবে। রাজনৈতিক দল যেটা চাইতে পারে সামষ্টিকভাবে বাংলাদেশের কল্যাণে, সেটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই মিলেও সেটা চাইতে পারে। আপনি যেটাকে এখন অন্যায় বলে মনে করছেন যে সে কেন চাইবে, সেই একই অন্যায়ের দাবিটা 5 তারিখের আগেও কিন্তু আপনি করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দাঁড় করানোর জন্য। অতএব তখন কিন্তু ওই সময়ের হাসিনার আইনে ওইটা নাজায়েজ ছিল। অর্থাৎ দেশপ্রেমিক মানুষদেরকে এখন বাংলাদেশে একটি সমস্যায় জর্জরিত, এখন এত বাছবিচার না করে সম্মিলিতভাবে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাহিনীগুলোকে শত্রু মনে না করে বন্ধু বানিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই পথ আমাদের প্রশস্ত করতে হবে। এবং রাজনৈতিক দলগুলো যেই দাবিগুলোর পক্ষে অবস্থান নিচ্ছে, রাজনৈতিক দলগুলোর দাবিগুলো কি সম্প্রসারিত করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, সংস্কার যেমন প্রয়োজন, নির্বাচনও তেমন প্রয়োজন। বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে নির্বাচনের বিকল্প নেই, গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাতে যত বড় রাষ্ট্র ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, নির্বাচন লাগবেই। নির্বাচিত সরকার এসে জনগণের দাবি দেওয়া পূরণের জন্য তারা কাজ করবে। তবে নির্বাচিত সরকার যেই সংস্কারগুলো করবে না বলে আমরা মনে করি, সেই সংস্কারগুলো এই সরকারকে এখন এই মুহূর্তে জাতির সামনে প্রকাশ্যে আনতে হবে। এবং ইশরাক হোসেনের মেয়র পদে বসা না বসা নিয়ে যে একটা তুমুল সংঘাতময় পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সরকার নতুন কোনো চাপে পড়তে যাচ্ছে কিনা, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কি মনে হয়, যা কিছু গত 2 দিনে ঘটলো বা 3 দিন ধরে ঘটছে, সরকার কি নতুন ভয়ঙ্কর কোনো চাপে পড়েছে, নাকি সরকার তার যে চিন্তা ভাবনা সেভাবেই এগিয়ে যাবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। সেনা প্রধান যে অ্যাড্রেস করেছে, সারা বাংলাদেশে সকল ক্যান্টনমেন্টের অফিসার যুক্ত হয়েছিল, সেখানে তিনি শুরুতেই বলেছেন সারা দেশে অরাজকতা শুরু হয়েছে। অর্থাৎ তিনি বলেছেন এই দেশের সব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে। আপনি জানেন যে এটা আমি বলছি 9 বছরে 250টার আন্দোলন হয়েছে এবং সব মব জাস্টিস আকারে। সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছাত্ররা বা এনসিপি বলতে পারেন। কোর্ট রায় দিল, নির্বাচন কমিশন আপনার ইশরাক হোসেনের মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করলো। এটা এলজিআরডি উপদেষ্টা মানেন না, তিনি বললেন 10 দফা দিলেন যে 10 দফা অনিয়ম, সেখানে অনিয়ম কিছু পাওয়া যায় না। আমার কথা হচ্ছে যে কোর্টের উপরে তো, আদালতের উপরে তো কিছু নাই, উচ্চ আদালতের উপরে তো কিছু নাই। অর্থাৎ এই নির্বাচন কমিশন একমাত্র উচ্চ আদালতের কাছে দায়বদ্ধ। এলজিআরডি মিনিস্ট্রিকে শুধু প্রজ্ঞাপন জারিয়ে দিয়ে করেছে, কিন্তু এলজিআরডি মিনিস্ট্রিকে ওত নেওয়ার কথা, কিন্তু আপনার নির্বাচন কমিশনকে এলজিআরডি উপদেষ্টা বা এলজিআরডি মিনিস্ট্রি চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। তার যদি আপনার রায়ে যদি অসন্তুষ্ট হয়, তাহলে আদালতেই তাকে ফিরে যেতে যাওয়া উচিত ছিল। সুতরাং এদিকে এলজিআরডি উপদেষ্টা আপনার সিটি কর্পোরেশন অফিস কিন্তু দখল করে রেখেছে, এখন আবার দখল যাইতে পারছে না, কারণ ঢাকাবাসী, উত্তর দক্ষিণ সিটি ঢাকাবাসী ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ওত নেওয়া চায় এবং দায়িত্ব নিতে বলে। আপনার এদিকে করিডোরের ব্যাপারে আপনি দেখেন, করিডোর একটা জাতীয় ইস্যু, সেখানে আপনার করিডোর যখন দিচ্ছেন, সেনা বাহিনী হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তারা জানে না, কিছু জানে না। অথচ আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে আর্মি, খলিলুর রহমান সাহেব, যে আর্মির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আসলে তো কোনো আলোচনা হয় নাই, কারণ আর্মি চিফ এই যে বক্তৃতা দিয়েছে সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে আর্মিকে, সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সকল জাতীয় ইস্যুকে হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু যারা বলছেন যে সেনাবাহিনী কেন সরকারের কাজে হস্তক্ষেপ করবে, তাদের এই কথা কি কোনো ভিত্তি আছে? না, দেখেন, তারা, আমি বলবো যে কিছু মাস মিডিয়া বাইরের থেকে কথা বলতেছে, ইতিমধ্যে শুরু করছে। হ্যাঁ,
এখন আপনি বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান ঘটলো সেখানে সেনাবাহিনীকেও ডেকেছিল, সেনাবাহিনী যেভাবে আপনার এই গণঅভ্যুত্থানকে সমর্থন দেয় এবং শেষ পর্যন্ত 5ই আগস্টে পরিবর্তন ঘটে। এখন দেশে যে অরাজক অবস্থা, তো সেনাবাহিনী তো এই অবস্থায় চুপ থাকতে পারে না। সুতরাং সেনাবাহিনী দেশে যাতে বিশৃঙ্খল অবস্থা, একটা স্বস্তিজনক অবস্থায় ফিরে আসে, এটা তো এই দেশের জনগণ চায়। যে এই দেশে এখন যেই সরকার তো চালাতে পারছে না, আপনি দেখেন করিডোর দিচ্ছে, বন্দর দিচ্ছে, আবার দেখেন আপনার ওই বললো না এই 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 নিরাপত্তা উপদেষ্টা আপনার হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি বললেন না 1800 জন অলরেডি রোহিঙ্গা মায়ানমারে যাবে, ফিরে যাবে, কিন্তু ফাইনালি এখন বলে যে পরিস্থিতি সেরকম নাই। আরে ওখানে যে আরাকানে যে বৌদ্ধ আছে, বৌদ্ধরা তো রোহিঙ্গার বিরুদ্ধে। আরাকানে আর্মি অনেক করিডোর বানাবেন, ওখানে তো করিডোর বানাবেন বলতে মানবিক করিডোর। এবং এই যে আপনার এই যে নিরাপত্তা উপদেষ্টা বললো যে আসলে এটা করিডোর না, প্যাসেজ। প্যাসেজ পৃথিবীতে যত জায়গায় এই ধরনের করিডোর বা প্যাসেজ দিয়েছে সব জায়গায় সেই দেশ শেষ পর্যন্ত আর্মি দখলে চলে গেছে। সুতরাং আমরা এই করিডোর আমরা দিতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল, কোন স্টেক হোল্ডারের সাথে, যেমন আর্মি, আপনি যখনই করিডোর দিবেন ওখানে তো আর্মি পাহারা দিতে হবে। তা আর্মি তো জানে না কিছু, আর্মিতে তো আর্মি বলবে না। আর স্বাধীনতা সার্বভৌমত্ব একটা অংশ একজনের সাথে এগ্রিমেন্ট করে দিয়ে দিবেন, তা আর্মি কথা বলবে না? হ্যাঁ, অবশ্যই বলবে। এবং সেই জন্য এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনী আমি মনে হয় যে সঠিক কাজটি করেছে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কোনো জাতীয় ইস্যুতে এইভাবে এগ্রিমেন্ট করা বা অন্য পোর্ট, বন্দর, করিডোর এগুলো দিয়ে দেওয়ার এখতিয়ার তাদের নাই। বন্দর ইস্যুতেও কথা বলেছেন, তিনি বলেছেন যাই কিছু ঘটুক না কেন সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে, এবং রাজনৈতিক দলগুলো সে কথা বলে আসছে। আপনার কি মনে হয় যে সেনাপ্রধানের এই বক্তব্যের পরে সরকার সঠিক পথে হাঁটবে? না, হাঁটবে না। কারণ আমি এটাকে বলি আন্তর্জাতিক সরকার। কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 4টা দেশের নাগরিক, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী 17 জন বিদেশি নাগরিক আছে। অর্থাৎ এরা সব বিদেশের স্বার্থ রক্ষা করবে, দেশের স্বার্থ রক্ষা এই সরকার আর করছে না। এই দেশে আপনি খেয়াল করে দেখেন, ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছাত্ররা এই আন্দোলন সংগ্রামে আছে, এবং তারা মব জাস্টিস সব জায়গায় শক্তি প্রয়োগ করতেছে, এবং ইউনূস সাহেব সেটা দাবি মেনে নিচ্ছে। এই কারণে এই ছাত্ররা দেখেন, এই জেনারেশন গ্যাপ, 7টা 8টা ব্যাচ এই বিজ্ঞানের যুগে কোনো লেখাপড়ার দিকে একবারও তিনি বলেন নাই বাবারা তোমরা লেখাপড়াও করো, তোমরা সরকারও দেখভাল করো, প্রেশার গ্রুপ হিসেবে না, লেখাপড়া না, বলে উদ্যোক্তা হও, ব্যবসায়ী হইতে বলে, উদ্যোক্তা হও। আপনি বলছেন যে সরকার সে পথে হাঁটবে না, এবং তার লক্ষণ আমরা দেখেছি এর আগে। সেনাপ্রধান 25 ফেব্রুয়ারি তো বক্তব্য দিয়েছিলেন, তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। তিনি সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে নিজেরা কাদা ছুড়াছুড়ি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি মুখে পড়তে পারে। তারপর আমরা দেখলাম যে ছাত্ররাও সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলছিল, আর সরকার তার নিজের মতো করে কাজ করে যাচ্ছিল। সেনাপ্রধানের এই বক্তব্যের পরেও যদি আমাদের বোধোদয় না হয়, তাহলে কি হতে পারে? না, এটার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের, ছাত্রদেরকে শান্ত রাখা। আর্মিকে একটু ট্রেনিং কোন সময় কাউকে চুমু খাওয়ার জন্য দেওয়া হয় না। আপনি দেখেন শ্রমিকরা আন্দোলন করছিল, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল পুলিশের। পুলিশ অসংগঠিত ছিল, তখন আর্মি নিয়োগ করছিল, আর্মি কিন্তু শ্রমিক গুলি করে মেরে ফেলছে। এখন যে এই যে বিশেষ করে পাটোয়ারি সাহেব আরো একবার ধমক দিছে যে সেনানিবাস ঘেরাও করা হবে, সেদিন আমি বলেছিলাম যান ঘেরাও করতে। আর্মির অর্থাৎ সেনাবাহিনীকে চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না, মানুষ হত্যা করার জন্য ট্রেনিং দেওয়া হয়। এবং আপনি এই ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না দেয়,
তাহলে কিন্তু অবশ্যই এই সরকারের পতন ঘটবে, এটা আমি নিশ্চিত। কারণ তখন অবশ্যই দেখবেন যে সেনাবাহিনী নির্বাচন করিয়ে দিবে। সুতরাং এটা হুঁশিয়ার হওয়া দরকার। আমি মনে করি দেশে এই পরিস্থিতিতে সেনাবাহিনী উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা দিয়েছে এবং সরকারের হুঁশ হওয়া উচিত। এখনই দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দিলে আমার মনে হয় দেশ জাতিকে সেভ করতে পারবে এবং গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো। এটা ইউনূস সাহেব এটা করছে না, কারণ হচ্ছে যে সবাই, আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্রুপ আছে যারা আজকে বিশ্বের পরাশক্তিগুলোর স্বার্থ রক্ষার্থে এরকম একটা গুরুত্বপূর্ণ অবস্থার সৃষ্টি করছে। আর ছাত্ররা তো ছাত্ররা তাদের অনেক সময় অবুঝের মতো দেখেন, প্রত্যেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে। আপনার প্রত্যেকটা জায়গায় এই ছাত্র দেখেন, 52 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনার এই যে যত আন্দোলন, সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। কোন বলেন 24 সালে ছাত্রদের মতো এত বিতর্কিত কেউ হয়নি, যে বিতর্কিত। এবং ছাত্ররা, আমরা প্রত্যাশা করেছিলাম জাতিটা রাইট পথে পরিচালিত হবে, কিন্তু এই ছাত্ররা কিন্তু ছাত্রদের সংগঠন এনসিপি ছোট হতে থাকতেছে। আলটিমেটলি নির্বাচন পিছানোর উদ্দেশ্য হচ্ছে তারা যাতে সংগঠিত হতে পারে, কিন্তু তারা আরো ছোট হতে হতে নিজেরা দেখবেন বিলুপ্ত হয়ে যাবে। আমি আপনার কথার একটা কারেকশন আমি ঠিক দিব না, বোধহয় আপনি কথাটা অসমাপ্ত রেখেছেন। সেনাবাহিনীকে তো ট্রেনিং দেওয়া হয় শুধুমাত্র মানুষ হত্যার জন্য না, মানুষের জীবন উদ্ধারের জন্য ট্রেনিং দেওয়া হয়, এমনটাই তো বলতে ঠিক আছে, আমি এমনটাই বলতে চাচ্ছিলাম। অর্থাৎ ক্রাইসিসে, যে কোনো ক্রাইসিসে আপনার সেনাবাহিনী আপনার আমাদের সব সময় জাতির পক্ষে দাঁড়াবে, এটি দাঁড়াবে। আমি বলছি, যখন আপনি সেনানিবাস ঘেরাও করতে যাবেন তখন কি আপনাকে চুমু খাবেন নাকি সেনাবাহিনী তখন কি করবে? আপনার সেনাবাহিনী যদি আক্রমণ করেন তাহলে তো আপনার রক্ষা থাকবে না, এটা হিসেব করে কথা বলতে হবে। তারা তো এখন রাজনৈতিক দল করছে, এনসিপি, রাজনীতিবিদের মতো বক্তব্য রাখতে হবে, কতটুকু বক্তব্য রাখতে পারে এবং কতটুকু পরিমাপ করে কথা বলতে হবে। তারা নিজেদের সরকার, ইউনূস সাহেব নিজেরা বলছে ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে। এখন ইলেকশন, এই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে তারা, তাদের 3 জন ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এখন তাদের খুশি হয়েছে, তাদের পছন্দ হয় নাই। যখন 11 তারিখে 11 মেতে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো তখন কিন্তু খুশি হয়েছে। এখন প্রশ্ন আসছে, এখনো পছন্দ হয় না। এখন যখন ইচ্ছা করছেন, যখন বলে যে আদালতের রায়, আপনি আদালত রাখবেন না, আইনের শাসন রাখবেন না, সুশাসন রাখবেন না, গণতন্ত্র রাখবেন না, সব কি মব জাস্টিস করে আপনি সব আদায় করে নেবেন? এইখানে এই সময় দরকার, যেহেতু মব জাস্টিস তো আমি করতে পারবো না, অবশ্যই মব জাস্টিস ঠেকাইতে আর্মিরই দরকার। কারণ 5ই আগস্টের পরিবর্তনের সময় আর্মির রোল ছিল, পজিটিভ রোল ছিল, এখনো দেশ রক্ষার্থে আর্মির পজিটিভ রোল থাকতে হবে। ইশরাক হোসেনের বিষয় যেটা বলছিলেন, আমি শুরুতে যে বিষয় দুটো উল্লেখ করছিলাম, সেনা প্রধানের বক্তব্য এবং ইশরাক হোসেনের যে আন্দোলন, সব মিলিয়ে আপনার কি মনে হয় সরকার চাপ অনুভব করছে না? যেহেতু আপনি বলেই দিয়েছেন যে সরকার তার পথে হাঁটবে, এবং আমাদেরও সেটি মনে হয় যে সেনা প্রধানের 25 ফেব্রুয়ারির বক্তব্য বা তার পরবর্তীতে করিডোর নিয়ে যে আলোচনা, আমরা দেখলাম যে মঙ্গলবার রাতে 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছিলেন, যদিও বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক, আসলে সে সবকিছুই না। কিন্তু এরপরও কেন সেনাবাহিনীর পালস, জনগণের পালস সরকার বোঝার চেষ্টা করছে না? এবং আমরা বুধবারও দেখলাম যে ছাত্রদের সমন্বয়ে যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির ইসি ঘেরাও, এবং সেখানেও এক ধরনের মবের সিচুয়েশন তৈরি করা হচ্ছিল, ব্যারিকেড ভেঙে মানে সরিয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান করা, এসব। এই জন্য তো আর্মি চিফ বলে দিচ্ছে যে আর কোন মব ভায়োলেন্স সহ্য করা হবে না, ফুল স্টপ। এটা বোঝা উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে আর ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য। সুতরাং উনি ভালাই নির্বাচন ডিসেম্বরে দিয়ে দিক,
রোডম্যাপ ঘোষণা করে দিক, দেশে স্বস্তি ফিরে আসুক, শান্তি ফিরে আসুক। বল প্রয়োগ করে দেশে শান্তি ফিরে আনুক, এটা আমরা চাই না। কারণ 5ই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, আইনের মানবিক একটা বাংলাদেশের জন্য, আইনের শাসন সুশাসনের জন্য। আমরা সেটা ফিরে পেতে চাই। সুতরাং আমি চাই না যে এই মব জাস্টিস বন্ধ করার জন্য কোনো শক্তি প্রয়োগ করা হোক। যেখানে মঙ্গলবার রাতে বৈঠক হলো, বুধবার দুপুরে এসে নিরাপত্তা উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন, করিডোর ইস্যুতে তাদের অবস্থান জানিয়ে দিলেন। যদিও কণ্ঠস্বর একটু নরম দেখলাম আমরা, তারপরও করিডোরের বিষয়ে তারা মোটামুটি একটি বিষয় সিদ্ধান্ত নিয়েই আছে। এটি ছাড়া কি তাদের কোনো বিশেষ ক্ষতি হবে এটি না দিলে? না, বিষয়টা হচ্ছে যে হয়তো তারা, এটা তো আমরা জানি না পর্দার অন্তরালে কোথায় কি কথা দিচ্ছে, যে আমাকে সরকারে রাখা 5 বছর 10 বছর। একবার স্লোগান উঠছে না যে প্রধান উপদেষ্টা হেঁটে গেলে, অনেক উপদেষ্টা হেঁটে গেলেও পাশ দিয়ে বলে 5 বছর চাই, আজীবন চাই। এখন কিন্তু সমালোচনার কারণে এটা বন্ধ হয়েছে। তো সুতরাং তাদের, আমার মনে হচ্ছে চেয়ারের আকাঙ্ক্ষাটা এত বেশি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো সারা বাংলাদেশকে একটা ব্যবসার কেন্দ্র বানা দিচ্ছে, এই দেশটাকে। সুতরাং এখানে সে সহজে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। আপনি দেখেন তার, আপনার গ্রামীণ ব্যাংক এমডি আইনে আছে 60 বছরের রিটায়ারমেন্ট, অথচ উনি ওটা এমডি থাকবেন। তাকে কিন্তু ফ্যাসিস্ট সরকার উপদেষ্টা বানাতে চাইছিল শেখ হাসিনা, না ওটা না, তার এমডি থাকতে হবে। শেষ পর্যন্ত তাকে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সে জিততে পারে নাই। এটা তো সত্য, সে থাকতে চাইবে কেন? এবারেও সে ক্ষমতায়, আপনার সারা দেশে স্টারলিংক টিঙ্ক এনে সব ব্যবসা বাণিজ্য করতেছে। সে এইটা একটা ব্যবসা কেন্দ্র বানাচ্ছে এবং বিশ্বের কাছে দেখাতে চায় যে আমি ভিন্ন একটা দেশ গড়ে তুলতেছি। কিন্তু এইটা আমার মনে হয় যে অনাচার সে শুরু করে দিচ্ছে এবং দেশটার ভিতরে যে বিরোধ, আপনি দেখেন আগে এই সরকারটা তো সব রাজনৈতিক দল জনতার সরকার ছিল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। এখন দেখেন সবাই বেসুরো কথা বলে। এখন এদের ভিতরে ঐক্য ভেঙে দিচ্ছে সে ক্ষমতায় থাকার জন্য। হয় সংস্কারের নামে খালি ডিলে করতেছে এবং ঐক্য ভেঙে দিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে সে ডিসেম্বরে এখন রোডম্যাপ দিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিক। আর না হলে যেভাবেই হোক না কেন এই দেশ বাঁচানোর জন্য তার উপরে শক্তি প্রয়োগ করা দরকার, এবং সেটা সেনাবাহিনী আজকে ওয়ার্নিং দিয়ে দিছে। এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দিলে আপনার লক্ষ্য করবেন এই দেশের চেহারা পাল্টে যাবে। এবং 3 তারিখে আপনার যে বুধবারের দিন যে 3 বাহিনীর চিফের সাথে আপনার প্রধান উপদেষ্টা দেখা করেছিল, সেখানে কিন্তু সমাধান হয় নাই, সেখানে অবশ্যই টের পাইছে। এই জন্যই কিন্তু এই যে আপনার খলিলুর রহমান সাহেবের সুর নরম হয়েছে, যে এখন ইচ্ছা করেই করিডোর দিয়ে ফেলবে চুপে চুপে, তলে তলে আরাকান আর্মির সাথে। তারা কি করছে বলেন? করিডোর দিবে, আরাকান আর্মির সাথে তারা চায় নাই। আবার সামরিক জান্তা কিন্তু ঠিকই কিন্তু আপত্তি দিয়েছে, লিখিত আপত্তি দিয়েছে যে তাদেরকে এই করিডোর দেওয়া যাবে না। আরে তাদের সাথে যুদ্ধ হচ্ছে, এখানে চীন ইনভলভ, এখানে ভারত ইনভলভ, এখানে আমেরিকা ঢুকতে চাচ্ছে। আপনি মানবিক সাহায্য দিবেন, আপনি এয়ারড্রপ করে দেন, আপনি সমুদ্র পথে দেন, চীনের মাধ্যমে দেন, ভারত দিয়ে দেন, বহু জায়গা তো আছে। আপনি কেন বাংলাদেশকে পছন্দ করেন? বাংলাদেশে এমনি তো 8 কোটি রোহিঙ্গা আসছে, প্রতি মাসে আরো 6,000 করে আসতেছে, এবং এটা বাচ্চা দিয়ে 12 কোটি হয়ে গেছে। আমাদের দেশ ঘনবসতির দেশ। এবং এছাড়া আপনি খেয়াল করে দেখেন, সেই চিটাগাং থেকে হিলট্যাক্স থেকে শুরু করে শেরপুর পর্যন্ত সব পাহাড়ি অঞ্চলে সনাতনী ধর্মের লোক সব খ্রিস্টান বানায় ফেলতেছে। এই জন্য ভবিষ্যৎ প্ল্যান আছে আপনার আরাকান, আমাদের 3 হিল ডিস্ট্রিক্ট, তিব্বত, মিজোরাম, এইসব মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। এখন সেই ট্র্যাপে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমেরিকান সিটিজেন বেশি। সুতরাং তারা বোধহয়, আমার মনে হয় এই পরাশক্তির এই ট্র্যাপে পড়ছে এবং তারা এই করিডোর দিচ্ছে। এবং আপনি দেখেন মিশর, সিরিয়া, আপনার ইরাকে নো ফ্লাই জোন, সব জায়গায়, যে সব জায়গায় করিডোর দিচ্ছে সব জায়গায় কিন্তু আপনি আগে আসেন। আপনি দেখেন আপনার এয়ারপোর্ট, আপনার আমাদের পোর্ট দিচ্ছে, পোর্টের পাশে জায়গা নাই,
পোর্ট কি করবে? ওটা তো আধুনিক পোর্ট। আপনি নিজে করেন, বিদেশে হ্যাঁ পোর্ট দিবেন, কিন্তু আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন না। অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কিন্তু জাতীয় ইস্যুতে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আপনি বলেন যে আপনি এক্সিকিউটিভ দায়িত্ব, ডে টু ডে অ্যাফেয়ার্স চালাবেন। আপনি দেখেন প্রেস সেক্রেটারি, আপনি দেখেন কিভাবে এসে মানে দেশের মালিক, আপনি আপনি তার মুখে কোনোদিন হাসি দেখেছেন? কোন ডেরার ভিতরে ছিল, গুহার ভিতরে ছিল, আসছে, কোনোদিন হাসিয়ে কথা বলে না, একটা হাসি তার চোখে দেখেন নাই। আপনি দেখবেন এই ডিসেম্বরে নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে এবং এই লোক, এই প্রেস সেক্রেটারি দেশে থাকবে না, ওই ইউনুস সাহেব নিয়ে ভেজে যাবে, আপনি দেখবেন। তো সুতরাং আমি বলবো এখনো সময় আছে, দেশটা নির্বাচন দিক, এখনো রাজনীতিবিদ দেশ চালাবে, গণতান্ত্রিক পথটা সুগম করুক, এটাই ইউনুসের বুদ্ধি হবে। অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ আপনাকে। দর্শক, শেষ করছি সেনাপ্রধানের বক্তব্য যেটি আমাদের সামনে এসেছে নানান মাধ্যমে। নিশ্চয়ই দেশের 18 কোটি মানুষের মনের যে চাওয়া সেটি প্রতিফলিত হয়েছে তার কণ্ঠে এবং দর্শক, আলোচনা স্পষ্ট শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন উনিও যে তার কথা বা দুজনের যে কথাগুলো, সেই কথাগুলো হচ্ছে সেনাপ্রধানের পক্ষে কথাগুলো তারা বলেছেন। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন সেনাপ্রধান এই কথাগুলো বলতেই পারে, কিন্তু যারা সেনাপ্রধানের বিরুদ্ধে তারা বলতেছেন সেনাপ্রধান কি আসলে এই কথাগুলো বলতে পারেন? যদি বলতেনই যে সার্বভৌমত্বের প্রতি তার এত দয়া মায়া, তাহলে কেন হাসিনার আমলে তিনি কথা বলেননি? হাসিনার আমলে ভারতের সাথে অনেক গোপন চুক্তি হয়েছে, সেই চুক্তির সময় কেন জেনারেল ওয়াকারুজ্জামান কোনো কথা বলেনি? কেন জেনারেল ওয়াকারুজ্জামান এখন করিডোর নিয়ে ডক্টর ইউনূসকে সার্বভৌমত্বের হুমকি দিচ্ছেন? ডক্টর ইউনূস সরকার তো একটা জনগণের সরকার, কিন্তু হাসিনা তো জনগণের সরকার ছিল না। 2024-এর নির্বাচনে জেনারেল ওয়াকারুজ্জামানই ছিলেন সেনাপ্রধান। কোথায় জেনারেল ওয়াকারুজ্জামান? সেনাপ্রধান তো এই 2024-এর নির্বাচনে কোনো পদক্ষেপ নেয়নি, তাহলে কেন সেনাপ্রধান এখন দেশপ্রেমী দেখাচ্ছেন? এই প্রশ্নগুলো অনেকে তোলা হচ্ছে। সর্বশেষ আলোচনা হচ্ছে আগের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে আমরা পার হয়ে এসেছি, আগে একটা ফেসিবাদী দ্বারায় আমরা ছিলাম। তো সেনাপ্রধান যদি আসলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কথা বলেন, তাহলে এটাই তো দেশের মানুষের চাওয়া, এটাই তো দেশের মানুষের কামনা সেনাবাহিনীর কাছে, যে তারা সার্বভৌমত্বের জন্য রক্ষা করবে। সেনাপ্রধান ঠিক যেমনিভাবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে গিয়ে করিডোরের বন্ধ করে দিলেন, আমরা চাই বিগত দিনগুলোতে যেই সরকারই আসুক না কেন, সেনাবাহিনী যেন তাদের এই পদক্ষেপগুলো জারি রাখেন। সেনাপ্রধান একটা কথা বলেছেন, নির্বাচিত সরকার দিতে পারবে করিডোর, কিন্তু আমি এখানে দ্বিমত পোষণ করি, যদি নির্বাচিত সরকার করিডোর দিতে পারে, তাহলে কেন ডক্টর ইউনূস সরকার দিতে পারবে না? ডক্টর ইউনূস সরকারও তো একটা নির্বাচিত সরকারের মতোই, যদিও তো ভোট হয়নি, কিন্তু 100% ম্যান্ডেট নিয়ে যদি তিনি ক্ষমতায় এসেছেন, তাহলে আর কেন তিনি দিতে পারবেন না? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ডক্টর ইউনূস দিতে না পারেন, তাহলে সেটা আমি মনে করি কোনো সরকার দিতে পারবে না। করিডোর যদি সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, তাহলে এটা নির্বাচিত সরকার হোক, আল্লাহ যেই সরকারই হোক না কেন, কোনো সরকারই এটা দিতে পারবে না। যদি সার্বভৌমত্বের হুমকি না হয়, দেশের উপকার হয়, আমি মনে করি এটা যে কোনো সরকারই দিতে পারে, কারণ সরকারের কাজই হচ্ছে দেশকে উন্নয়নশীলদের কাতারে নিয়ে যাওয়া। এদেশের আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।